সোফার আমরা যা কোড করেছি সব কিছু একটা ফাইলের ভেতরে করেছি এবং সব কিছু কমেন্ট আউট করে রেখেছি। দেখেন কত বড় একটা বেস তৈরি হয়েছে, কত কত কোড, তাই না? প্রায় 365 লাইন এখানে কোড আছে। তো যদি আপনার একটা প্রজেক্টে এরকম 1000 লাইন থাকে এবং সবগুলো কোডকে আপনি একটা ফাইলের ভেতর স্টোর করেন, ইট উইল বি এ গার্বেজ। যে কারোর পক্ষে, যে কোনো ডেভেলপারের পক্ষে এখান থেকে বাগ খুঁজে বের করা এতটাও ইজি হবে না। যদি আপনি কোডটা নিজে লিখে থাকেন তাহলে হয়তো ইজি হবে, তাও 2-3 মাস 4 মাস পরে আর ইজি আর হবে না। আর নতুন অন্য প্রোগ্রামারের কথা তো আমি বলবোই না। তো এই ক্ষেত্রে সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে মডিউল আকারে কোডগুলোকে ভাগ করা। মডিউল বলতে আসলে কি বোঝাচ্ছি? একটা নির্দিষ্ট কাজ একটা নির্দিষ্ট ফাইলের ভেতরে রেখে দেব। একটা নির্দিষ্ট জাভাস্ক্রিপ্ট ফাইল থাকবে, যেমন এখানে আছে হচ্ছে রেক্টেঙ্গেল একটা ফাইলের ভেতরে থাকবে, শেপ আর একটা ফাইলের ভেতরে থাকবে। তো যেই কাজের জন্য আমরা একটা ফাংশন বা একটা ক্লাস বা একটা অবজেক্ট ডিফাইন করবো, তাকে তার মতো করে একটা মডিউল বানিয়ে দিব। খুব ছোট ছোট হবে ফাইলগুলো এবং ম্যানেজ করা সহজ হবে। তাহলে এই মডিউল সিস্টেমটা আমরা অ্যাপ্লাই করব কিভাবে? এই মডিউল সিস্টেমটা অ্যাপ্লাই করার জন্য অনেক দিন ধরে অনেক সিস্টেম চলে আসছে। সেটা হচ্ছে, প্রথমত যে মডিউল সিস্টেমটা ব্যবহার করা হতো ব্রাউজারের জন্য সেটা হচ্ছে AMD, অ্যাসিঙ্ক্রোনাস মডিউল ডেফিনেশন। এটা খুবই ভালো একটা মডিউল সিস্টেম ছিল। তারপরে আসলো হচ্ছে CommonJS, এটা মূলত Node.js এর জন্য ব্যবহার করা হয়, স্টিল নাও ব্যবহার করা হয়, যেটা নিয়ে আমরা আসলে কথা বলবো না। আমরা এই ভিডিওতে কথা বলবো বা এই কোর্সে কথা বলবো জাস্ট একটা মাত্র সিস্টেম নিয়ে, মডিউল সিস্টেম নিয়ে, UMD। মোটেও না, আমরা UMD নিয়ে কথা বলবো না, জাস্ট UMDর কথা তুললাম কারণ এটাও একটা কমনলি ইউজড মডিউল সিস্টেম। ES5 যেটা খুব বেশি ব্যবহার করা হতো, এটার ফুল মিনিং হচ্ছে ইউনিভার্সাল মডিউল ডেফিনেশন। ফাইনালি ES6 মডিউল, ES6 আমাদের জন্য একটা মডিউল সিস্টেম ডেভেলপ করেছে এবং সেটাই ব্যবহার করে আমরা কাজ করব। অলরেডি আমরা Node.js এর জন্য যে CommonJS মডিউল সিস্টেমটা আছে সেটা দেখেছিলাম যখন আমরা ওয়েব প্যাক কনফিগ করেছিলাম। এই যে দেখেন module.export, তারপরে const path, এগুলো আমরা Node.js এর যে কোর্সটা আসবে সেই কোর্সে ব্যবহার করে দেখব প্রপারলি। বাট এখানে আমরা ES6 নিয়ে কাজ করছি, দ্যাটস মিন আমরা ব্রাউজারের সিস্টেমটাই বোঝার চেষ্টা করি। ওকে, Node.js এর সময় দেখা যাবে, আর ব্রাউজারেরটা আপাতত দেখি। Node.js এরটা এই সিরিজেই আপনারা Node.js এর উপরে ছোটোখাটো একটা ইন্ট্রোডাকশন পাবেন, সেখানে আমরা দেখে নিব। বাট আপাতত আমরা ES6 যেটা প্রোভাইড করছে, যেহেতু এটা ES6 এর চ্যাপ্টার, সেহেতু আমরা ES6 যেই মডিউল সিস্টেমটা প্রোভাইড করছে সেটা দেখার চেষ্টা করি। সো অ্যাট ফার্স্ট আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করে ফেলি সোর্সের ভেতরে এবং তার নাম দিলাম আমি হচ্ছে shape.js। এই shape.js এর ভেতরে আমি আমার শেপের যে কোডগুলো ছিল সেই কোডগুলোকে নিয়ে চলে আসি, কপি, পরে আমি কমেন্ট আউট করে রাখবো, পেস্ট। এই যে শেপটা আমরা এখানে ডিফাইন করলাম, এটা ওয়ার্ল্ডের কাছ থেকে আলাদা হয়ে গেল, সেপারেট হয়ে গেল। অ্যাপ.js থেকে আর শেপটা এখন ব্যবহারযোগ্য না। ওকে, আমরা ইচ্ছা করলেই অ্যাপ.js-এ যে শেপটা ডিফাইন করতে পারবো না। ইভেন আমি যদি এই কোডটাকে কমেন্ট আউট করে দিই, আমরা ব্রাউজারে গেলে ইরোর পাবো, ইরোর অ্যাকচুয়ালি পাবো, আনকট রেফারেন্স শেপ ইজ নট ডিফাইন্ড, কারণ এটা দুনিয়া থেকে আউট হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা এখন রেক্ট্যাঙ্গেলকে কপি করে আর একটা ফাইল ক্রিয়েট করে ফেলি, যার নাম দিলাম আমি rectangle.js। সব ক্যাপিটালে দিচ্ছি কারণ এগুলো হচ্ছে ক্লাস নেমগুলো, ক্লাসের ফাইল নেমগুলো সবসময় ক্যাপিটাল হয়। সো এটাকেও আমি আলাদা করে ফেললাম এবং এখানে শেপ ব্যবহার করা হচ্ছে। শেপ সম্পর্কে এই ফাইলের কোনো আইডিয়া নেই, অ্যাপ.js এর ভেতরে গিয়ে আমি এটাকে কমেন্ট আউট করে দিই। ওকে, দ্যাট ইজ আওয়ার মেইন ফাইল এবং এখান থেকে আমরা এই দুইটা ফাইলের কম্বিনেশনে তৈরি করা একটা শেপ তৈরি করব এবং সেটা ব্যবহার করব। এখন খেয়াল করেন, এই যে শেপটা, এই শেপটাকে আমরা বাইরে দুনিয়ার কাছে এক্সপ্লোর করব কিভাবে? হাউ ক্যান দিস পসিবল? তা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সপোর্ট করতে হবে। একটা ক্লাসকে আমরা ডিফল্টভাবে, একটা ফাইলের ভেতরে অসংখ্য মেথড থাকতে পারে, ফাংশনস থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, ক্লাস থাকতে পারে, কিন্তু অ্যাট এ টাইম ডিফল্টভাবে আমরা একটাকেই এক্সপোর্ট করতে পারি। সো আমরা ফার্স্টে ডিফল্ট এক্সপোর্টটা দেখব। আমরা চাচ্ছি যে এই ফাইল থেকে শেপটাকে ডিফল্টভাবে এক্সপোর্ট করতে, যেন বাইরের ফাইলগুলো এটা ব্যবহার করতে পারে। এক্সপোর্ট ডিফল্ট শেপ। ওকে, এখন এই ফাইলটা বাইরে থেকে অ্যাক্সেসিবল। এখন আমরা রেক্টেঙ্গেলে চলে যাই। রেক্টেঙ্গেলে আমরা শেপটা ব্যবহার করেছি, তাই না? তাহলে এখানে আমাদের শেপটা ইম্পোর্ট করতে হবে, যেহেতু আমরা এখান থেকে এক্সপোর্ট করেছিলাম। যে কোনো থার্ড পার্টি মডিউল বা আপনার তৈরি করা মডিউল যেটা এই ফাইলের ভেতরে নেই, অন্য কোনো ফাইলে আছে, সেটা অবশ্যই আপনাকে ইম্পোর্ট করে নিতে হবে, না হলে সে কোনোভাবেই অ্যাক্সেসিবল হবে না। অর্থাৎ এই স্কোপের ভেতরে, এই ফাইলটা হচ্ছে স্কোপ, এই স্কোপের ভেতরে আনতে হবে। এবং ইম্পোর্ট করার সিনট্যাক্সটা খুবই সিম্পল, ইম্পোর্ট
এরপর আপনি কোন ফাইলটা ইম্পোর্ট করতে চাচ্ছেন, শেপ। যেহেতু আমরা শেপটাকে ডিফল্টভাবে এক্সপোর্ট করেছি, সো আপনি যে কোনো নাম দিয়েই শেপটাকে ইম্পোর্ট করতে পারেন, বাট যেহেতু আমি এটা নামকরণ করেছি শেপ, তাই আমি শেপটাই রাখবো, কারণ এটা আমার বুঝতে সহজ হবে। হ্যাঁ, ফ্রম কোথা থেকে, মানে ইম্পোর্ট তো করতে চাচ্ছি, ইম্পোর্ট শেপ, শেপটাকে ইম্পোর্ট করতে চাচ্ছি, ফ্রম ওয়্যার। এই ক্ষেত্রে আপনার ফাইল সিস্টেম কাজে আসবে। আপনি একটা স্ট্রিং আকারে ফাইলের প্যাথটাকে বলে দিবেন। ডট দিয়ে কারেন্ট ডিরেক্টরি বোঝানো যাচ্ছে, কারেন্ট ডিরেক্টরির ভেতরে যেই শেপ ফাইলটা আছে সেই শেপ ফাইলটাকে আমরা ইম্পোর্ট করতে চাচ্ছি। ডট জেস দিলেও হবে, না দিলেও হবে, ইট ডাজেন্ট ম্যাটার। ওকে, এখন শেপটা আবার অ্যাক্সেসিবল। ঠিক একইভাবে এই রেক্ট্যাঙ্গেলটা আমরা এখানে ব্যবহার করতে চাচ্ছি না, আমরা এটাকেও এক্সপোর্ট করতে চাচ্ছি, এক্সপোর্ট, এবং ডিফল্টভাবে এক্সপোর্ট করতে চাচ্ছি, ডিফল্ট রেক্ট্যাঙ্গেল। ওকে, এই যে রেক্ট্যাঙ্গেলটাকে আমরা এক্সপোর্ট করে দিলাম ডিফল্টভাবে, এখন বাইরে থেকে অর্থাৎ অ্যাপ.জেএস হোক অন্য যে কোনো ফাইল থেকে আমরা ইচ্ছা করলেই রেক্ট্যাঙ্গেলটাকে কল করতে পারবো। এখন যদি আমরা ব্রাউজারে যাই আমরা বড়সড় এই রোড দেখতে পারবো, আনকট রেফারেন্স রেক্ট্যাঙ্গেল ইজ নট ডিফাইন্ড, কারণ এটা অন্য একটা ফাইলে আছে। এবার আমাদের সেটাকে ইম্পোর্ট করতে হবে, আর ইম্পোর্ট করার সিনট্যাক্সটা তো মনেই আছে আপনাদের, ইম্পোর্ট রেক্ট্যাঙ্গেল ফ্রম, এই একই ফাইলের ডিরেক্টরির ভিতরে আছে এবং এর নাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল। দ্যাটস অল। এবার আমি ব্রাউজারে যাই এবং আগের মতো সব কিছু ওয়ার্কিং, কিন্তু আমাদের এখন কোডগুলো, রেক্ট্যাঙ্গেলের কোডগুলো রেক্ট্যাঙ্গেলের ফাইলে আছে, শেপের কোডগুলো শেপের ফাইলে আছে, অ্যাপ.জেএস আমাদের মেইন ফাইল, সেখানে আমরা জাস্ট যেই মেইন কাজটা করব সেই কাজটা করা হয়েছে। কত ক্লিয়ার ইন্টারফেস হয়ে গেল, তাই না? এটাই হচ্ছে মূলত মডিউল সিস্টেমের পাওয়ার। তো আমরা আরও কিছু মডিউল দেখব, মডিউলের আরও কিছু ফিচার্স দেখব। অ্যাকচুয়ালি লেট ফাঙ্ক নামের একটা ফাইল আমি ক্রিয়েট করি, ফাঙ্ক.js। এখানে আমরা অল্প কিছু ফাংশন তৈরি করব। ওকে, লাইক ফাংশন অ্যাড, রিটার্ন, আচ্ছা আমরা অ্যারো ফাংশন নিয়েও কাজ করতে পারতাম। কনস্ট অ্যাড ইজ ইকুয়াল টু a প্লাস বি, এটা একটা ফাংশন। এরপরে সেম ওয়েতে আমরা আরও কয়েকটা ফাংশন তৈরি করি, কপি করে নিয়ে পেস্ট করি, পেস্ট করি, পেস্ট করি। একটার নাম দিলাম আমি সাব, ওকে, এবং এটা হচ্ছে মাইনাস হবে। একটার নাম দিলাম আমি টাইমস, এটা হচ্ছে মাল্টিপ্লাই হবে, ইনটু। একটার নাম দিলাম আমি ডিভ, ডিভাইড করার জন্য। ওকে, এখানে অনেকগুলো মেথড আছে, তাই না? তাহলে আমরা অনেকগুলো মেথডে অ্যাক্সেস নেব কিভাবে, বা বাইরে থেকে অ্যাক্সেস করব কিভাবে, কোনটাকে ডিফল্ট করব? যদি একটাকে ডিফল্ট করে দেই তাহলে তো সেইটাই শুধুমাত্র পাওয়া যাবে, তাহলে সবগুলো মেথড আমরা পাবো কিভাবে? এটা পাওয়ার জন্য আমরা যেটা করতে পারি, প্রত্যেকটার সামনে ইন্ডিভিজুয়ালভাবে এক্সপোর্ট কিওয়ার্ডটাকে লাগিয়ে দিতে পারি। এক্সপোর্ট, যে আমরা সবগুলোকে এক্সপোর্ট করতে চাচ্ছি, সরি এক্সপোর্ট, এবং এখানেও আমরা এক্সপোর্ট কিওয়ার্ডটাকে লাগিয়ে দিই। এই যে সবগুলো কিওয়ার্ডের মানে সবগুলো ফাংশনের সামনে এক্সপোর্ট লাগালাম, যে কয়টা ফাংশনের সামনে এক্সপোর্ট লাগালাম সেই কয়টা ফাংশনই বাইরে থেকে অ্যাক্সেসিবল। এখানে যদি আরও 10টা ফাংশন থাকতো যেগুলো এই ফাইলের প্রাইভেট ফাংশন, সেখানে আমরা যদি এক্সপোর্ট না লাগাই তাহলে কিন্তু আর সেটা বাইরে থেকে অ্যাক্সেসিবল হবে না। ওকে, আচ্ছা এখন আমরা অ্যাপ.js এর ভেতর থেকে এই ফাঙ্ক.js এর ভেতরে যা আছে সব কিছুকে নিয়ে আসতে চাচ্ছি। কিভাবে আনবো সেটা? এই কোডগুলোকে আমি কমেন্ট আউট করে দেই, এগুলোর আর আমাদের দরকার নেই। আমরা ইম্পোর্ট করব। আসলে এখানে অনেক কিছু আছে, তাহলে এই অনেক কিছু আমরা ইম্পোর্ট করব কিভাবে? এই অনেক কিছুকে ইম্পোর্ট করার জন্য আমাদের একটা অ্যালিয়াস দরকার, মানে একটা ছদ্মনাম দরকার। ওকে, আমি বলতে যাচ্ছি ইম্পোর্ট স্টার সব কিছু। ওকে, অ্যাস্টারিক্সের মানে হচ্ছে ইউনিভার্সাল, সব কিছু যা আছে সব, ওয়াইল্ড কার্ড সাইন এটাকে বলে, মেনলি ওয়াইল্ড কার্ড। সো ইম্পোর্ট এভরিথিং অ্যাজ ফাঙ্ক। অ্যাজ মানে এর নামটা কি হবে? সব কিছু যে ইম্পোর্ট করব, কি নামে ইম্পোর্ট করব তার নাম দিলাম ফাঙ্ক। কোথা থেকে করব? ফ্রম ফাঙ্ক। ওকে, এখন যদি আমরা console.log করি ফাঙ্ক, তাহলে আমরা দেখব যে এটা একটা অবজেক্ট, এবং এটা একটা অবজেক্ট। এই যে মডিউল অবজেক্ট, এর ভেতরে কি কি আছে? অ্যাড আছে, ডিভ আছে, সাব আছে, টাইমস আছে, অনেক কিছু আছে। সুন্দর, তাই না? এটা একটা অবজেক্ট, অ্যাড ডিভ সাব টাইমস, এবং আমরা খুব সহজেই কল করতে পারি অ্যাড 45 10। আউটপুটে দেখা যায় কিছু? দেখি তো, এই দেখেন 55 চলে এসছে। আবার আমরা এটাকে ডুপ্লিকেট করে নিয়ে টাইমস করব, এটার নাম দিয়ে দিব টাইমস। আউটপুটে কিছু দেখা যায়? দেখেন আউটপুটে সব কিছু দেখা যাচ্ছে।
কি মজার না ব্যাপারটা? অনেক মজার। আরও একটা ওয়ে আছে, দেখা যাচ্ছে যে একটা ফাইলের ভেতরে 100টা ফাংশন আছে এবং এই 100টা ফাংশন আমাদের দরকার না, আমাদের দরকার শুধুমাত্র অ্যাড আর div, এই দুইটা ফাংশন আমাদের দরকার। ইন দ্যাট কেস আমরা কি করতে পারি, ইম্পোর্ট করতে পারি সামথিং ফ্রম কোথা থেকে, ফাঙ্ক থেকে, তাই তো? এখন এই যে ইম্পোর্ট, কি ইম্পোর্ট করব? একটু আগে দেখলাম যে স্টার অ্যাজ ফাঙ্ক করার সাথে সাথে সেটা একটা অবজেক্টের মতো হয়ে গেল। তাহলে আমরা এখানে ডিস্ট্রাকচার করে নিতে পারি যে আমরা অ্যাডকে নিব আর divকে নিব, তাহলেই হবে। এটাও একটা ওয়ে। যদি আমাদের একটা বা দুইটা ফাংশন দরকার পড়ে বা দুইটা অবজেক্ট বা প্রপার্টিস, দুইটা ক্লাস বা যা দরকার পড়বে, একটা বা দুইটা দরকার পড়লে আমরা এইভাবে করে ডিস্ট্রাকচার করে নিব এবং এটাও সঠিকভাবে কাজ করবে। console.log add 45 আর 10, ঠিক সেমভাবে এটাকে কপি করে পেস্ট করি। এই ক্ষেত্রে আমরা অ্যাডের বদলে div করে দেই। এবার আমরা ব্রাউজারে যাই, রিফ্রেশ করতে হবে অবশ্যই। দেখেন একটা যোগ করছে আর একটা 4.5 div করে বের করছে। তো এই হচ্ছে কতকগুলো ওয়ে মডিউল নিয়ে কাজ করার, ইম্পোর্ট আর এক্সপোর্টের। দ্যাট ইজ ভেরি কুল, ওকে। এবং এই মডিউল সিস্টেমটা যদি আপনি ইউজ টু হয়ে যান, অবশ্যই আমরা সামনে কিছু কাজ করব যে সিস্টেমগুলো দেখলে পারে আপনি অবশ্যই ইউজ টু হতে বাধ্য হয়ে যাবেন। সো মডিউল সিস্টেমটা যদি নিয়ে আপনি কাজ করেন তাহলে আপনার কোডগুলো অনেক বেশি ক্লিয়ার থাকবে এবং কোডগুলো যদি আলাদা আলাদা ফাইলে থাকে, যার যেই বৈশিষ্ট্য, সাপোজ আমি ম্যাথ নিয়ে একটা লাইব্রেরি তৈরি করব, সেখানে শুধু ম্যাথের ফাংশনসগুলো রাখবো, তারপরে আমি দেখা যাচ্ছে যে র্যান্ডম কিছু ফাংশনস রাখলাম, ইউটিলিটির জন্য কিছু ফাংশনস রাখলাম, সবগুলো আলাদা আলাদা জায়গায় রেখে দিলে, আলাদা আলাদা ফাইলে রেখে দিলে পরে আমাদের ম্যানেজ করতে সুবিধা হবে এবং আমাদের মেইন যেই কোডটা, প্রজেক্টের কোডটা, কোড স্ট্রাকচারটা, সেটা গার্বেজ হবে না, সেটা দেখতে খুব ক্লিয়ার থাকবে এবং ম্যানেজ করা খুব ইজি হবে। তো এই ছিল আমাদের ES6 চ্যাপ্টার। অবভিয়াসলি খুবই বড় একটা চ্যাপ্টার ছিল। এই বড় চ্যাপ্টারটা আপনাদের খুব ভালো মতো বুঝতে হবে, কারণ ফিউচারে আপনারা এই চ্যাপ্টারের ভিডিওগুলো নিয়ে সব থেকে বেশি সময় স্পেন্ড করতে যাচ্ছেন, সব থেকে বেশি কোড লিখতে যাচ্ছেন। আরও অনেকগুলো ফিচার্স ES6 বাকি আছে, যেমন প্রমিস, অ্যাসিঙ্ক অ্যাওয়েট, তারপরে হচ্ছে ফেস API, দেন হচ্ছে আপনার অ্যাসিঙ্ক ইটারেটর, অ্যাসিঙ্ক জেনারেটর। এই টার্মসগুলো আমরা শিখব যখন আমরা অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব। ততদিন এই ভিডিওগুলো ভালো করে প্র্যাকটিস করুন, কারণ এই ভিডিওগুলো প্রপারলি না বুঝলে, এই টার্মসগুলো প্রপারলি না বুঝলে তখন সামনে গিয়ে আরও প্রবলেম ফেস করতে হবে। বারবার প্র্যাকটিস করতে থাকুন।